আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? সো ফাইনালি চলে আসলো নতুন গল্প, ছাত্রীর দেওয়া মিথ্যা অভিযোগ। সো আসো গল্প শুরু করা যাক। ছাত্রীকে পড়াতে যাওয়ার 8 দিনের মাথায় তার দেওয়া মিথ্যা অভিযোগের কারণে পুলিশ আমাকে গ্রেফতার করে। আমি কিছুই বুঝে উঠতে পারার আগেই আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। অভিযোগটা এমন ছিল যে আমি নাকি তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছি। এমন ঘটনার পর আমার ক্যারিয়ার এবং আমার প্রিয় মানুষ সবাই যেন আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। কিন্তু আমি জানি আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কেন ফাঁসানো হয়েছে, কে ছিল আমার ছাত্রী নিশিতার উদ্দেশ্য, সেটা তোমরা গল্পের মধ্যেই জানতে পারবা। আমি সিয়াম, পড়াশোনায় ভালো, ক্লাসের ফার্স্ট বয়। টিচাররা এবং আমার সহপাঠীরা বলে আমি নাকি খুব মেধাবী এবং সুদর্শন। তবে আমি অত্যন্ত দরিদ্র ফ্যামিলির ছেলে। গ্রাম থেকে শহরে এসেছি পড়াশোনা করার জন্য। গ্রামে আমার বিরুদ্ধে বাবা মা এবং ছোট বোন ময়না আছে। আমার গার্লফ্রেন্ড নেহার সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয়। সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে প্ল্যান করে আমরা একই ভার্সিটিতে ভর্তি হয়েছি। ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। নেহা অনেক ধনী পরিবারের মেয়ে। সে কি দেখে যে আমার মতো দরিদ্র ফ্যামিলির ছেলেকে ভালোবেসেছে সেটা আমি আজও জানি না। তবে দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। যাই হোক, শহরে আসার পরে আমার খুব কষ্ট হচ্ছিল। বাসা ভাড়া, খাওয়া দাওয়া খুবই টানাটানির মধ্য দিয়ে যাচ্ছিল। যদিও নেহা আমাকে অনেকবার টাকা পয়সা দিয়ে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু আমি তার কাছ থেকে কিছুই নেইনি, কারণ এটা আমার একদমই ভালো লাগে না, নিজেকে ছোট মনে হয়। এজন্য নেহা অনেক সময় রেগে গিয়ে বলতো আমি নাকি তাকে আপন ভাবি না। যাই হোক, এভাবেই চলতেছিল। কয়েক মাস পর সিদ্ধান্ত নিলাম নিজের খরচ চালানোর জন্য হলেও একটা টিউশনি নিতে হবে। আমি মেধাবী হওয়ায় টিউশনে খুঁজে পেতে বেশি অসুবিধা হলো না। আমার ভার্সিটির একটা জুনিয়র মেয়ে আমার কাছে নিজ ইচ্ছায় পড়তে চাইলো। মজার ব্যাপার, বেতনটাও বেশ ভালোই ধার্য করলো। আমি তো মহা খুশি। বেতন বেশি হওয়ার কারণে আমি খুশি হয়ে অন্য কিছু ভাবার প্রয়োজন মনে করিনি। যদিও নেহা ব্যাপারটা শুনে একদমই খুশি হয়নি, কারণ সে আমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে একদমই সহ্য করতে পারে না। আমি তাকে বোঝালাম যে সে তো আমার ছাত্রী, তাহলে এত সন্দেহ কিসের। তবে কে শোনে কার কথা, আমাকে কসম করিয়েই ছাড়লো। যাই হোক, প্রথম দিন পড়াতে গেলাম। বেশ বড়সড় একটা বিল্ডিং, ভিতরে ঢুকতেই রাজকীয় পরিবেশ। বুঝলাম টাকা পয়সা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই, এজন্যই তো এত বেশি বেতনে নিজ থেকে আমার কাছে পড়তে চাইলো। যাই হোক, প্রথম দিনেই ছাত্রীর বাবা মায়ের সঙ্গে একটু পরিচয় হলাম। তাদের কাছ থেকে জানতে পারলাম তাদের মেয়ে নাকি অত্যন্ত মেধাবী, ভদ্র এবং লাজুক টাইপের। ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে গেল এবং খটকাও লাগলো। মনে মনে ভাবলাম যদি মেধাবী হয় তাহলে আবার প্রাইভেট টিচার লাগবে কেন? যাই হোক, সেটা তো তাদের সামনে সরাসরি বলা যায় না। আমার দরকার টিউশনি, আমি পেয়ে গেছি, বাস এটুকুই। অন্য কিছু জানার প্রয়োজন মনে করি না। তাদের সাথে হালকা পরিচিত হয়ে আমি টেবিলে বসলাম। পড়ার টেবিলটাও বেশ গোছানো, নিরিবিলি একটা রুম। তাদের বাসার নাকি নিয়ম পড়াশোনার সময় ওই রুমে কেউই যায় না। যাই হোক, প্রথমে আমিও একটু নার্ভাস ফিল করছিলাম। নিশিতাকে দেখে মনে হচ্ছিল যেন সেও লজ্জা পাচ্ছে। যাই হোক, তারপর আমরা হালকা পরিচিত হয়ে ডিরেক্ট পড়াশোনা ঢুকে গেলাম। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে মেয়েটা বেশ মেধাবী। যে কোনো ধরনের কোশ্চেন করলে সে খুব সহজেই আনসার করে দেয়। মনে মনে ভাবলাম বেশ তো ভালোই হয়েছে, তাকে পড়াতে তেমন অসুবিধাও হবে না। টিউশনিটা আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। প্রথম দিন পড়া শেষ করে আমি বাসায় আসলাম। বাসায় আসতেই দেখি নিহার মেসেজ। আচ্ছা, নতুন ছাত্রী পেয়ে একদিনেই ভুলে গেছো তাই না? ঠিক আছে, মনে থাকে জানো। মেসেজটা দেখে আমি মুচকি হাসলাম এবং মনে মনে ভাবলাম হে আল্লাহ, এই পাগলিটাকে নিয়ে আর পারি না। রিপ্লাই করলাম, ওই শোনো না, মেসেজ সিন হচ্ছে কিন্তু রিপ্লাই আসতেছে না। আমি একের পর এক মেসেজ করেই যাচ্ছি, তাকে হাসানোর চেষ্টা করছি, কিন্তু সে শুধু সিন করেই যাচ্ছে আর অভিমানের ইমোজি দিচ্ছে। অনেকক্ষণ ট্রাই করার পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন আমি তাকে একটা ভয়েস মেসেজ পাঠালাম। রাগ করে না লক্ষ্মী সোনা, একটু হাসো প্লিজ, ভাল লাগে না আর হবে না, করছে যে প্রমিস। সারাটা দিন ছোটাছুটি কার জন্য বলো, তাই তো তোমায় সময় দিতে একটু দেরি হলো। শোনার সঙ্গে সঙ্গে সে হেসে ফেললো। মনে মনে বলল, হায় আল্লাহ, এ তুমি কার সাথে আটকালে আমায়? একটু সময় রাগ করে থাকার উপায় নেই। জানি না বিয়ের পর সে আমার কি করে। আমি বললাম, আমি জানি পাগলিটা গান শুনে এখন মনে মনে হাসতেছে, কিন্তু তাও রিপ্লাই করতেছে না। হয়েছে হয়েছে, বুঝেছি তুমি অনেক রাগ করেছো, এবার একটু কথা বললো। তারপর নেহা সত্যি সত্যি হাসির ইমোজি দিল। বলল, একটু শান্তিতে রাগ করেও থাকতে দিবা না নাকি, দুষ্ট একটা। যাই হোক, তারপর নেহার সঙ্গে কথা বলতে বলতে কখন যে মাগরিবের আজান দিল টেরি পেলাম না। তার সাথে কথা শেষ করে নামাজে চলে গেলাম। নামাজ থেকে এসে আরো কিছুক্ষণ কথা বলে দুজনেই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমরা দুজনেই পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। আমার পাগলিটা তো আমার থেকেও এক ধাপে গিয়ে কোনো প্রবলেম তার কাছে জিজ্ঞেস করলে চ্যাট জিটিপির মতো মুহূর্তে উত্তর করে ফেলে। যাই হোক, পড়াশোনা শেষ করে আমার মায়ের কাছে ফোন দিলাম। ময়না রিসিভ করে বলল, ভাইয়া কেমন আছো তুমি? আমি বললাম, এই তো ভালো আছি। আমার পিচ্চি বোনটা কেমন আছে? ময়না বলল, আমিও ভালো আছি ভাইয়া। তারপর আমি বললাম, আচ্ছা আব্বা আমা কি করে? আমার কাছে দে। ময়না ফোনটা আমার কাছে দিল। আমি হ্যালো বলতেই ওই পাশ থেকে কান্না জড়িত কণ্ঠ ভেসে আসলো, বাবা কেমন আছো তুই? আমি বললাম,
এই তো আম্মু অনেক ভালো আছি, একটা ভালো টিউশনিও পেয়ে গেছি। আব্বা কেমন আছে? আম্মা বলল ভালো। আমি জানি আব্বা ভালো নেই, অনেক অসুস্থ। আমি টেনশন করব এজন্য আমাকে বলে না। যাই হোক, আমি মাকে বললাম আম্মু একদমই চিন্তা করো না, আমার জন্য দোয়া করবা। দেখবা পড়াশোনা শেষ করে আমি একটা ভালো চাকরি করে তোমাদের সবার স্বপ্ন পূরণ করে দেব। আমা বলল দোয়া তো করি বাবা। আমি বললাম আর হ্যাঁ শোনো, আগামী মাসে কিছু টাকা পাঠাবো, সেটা দিয়ে বাবার ওষুধ কিনবা এবং ময়নার যা লাগে কিনে দিবা। আম্মু বলল আচ্ছা বাবা, রাতে খেয়েছো? আমি বললাম হ্যাঁ মা, একটু আগেই খেয়েছি। আম্মা বলল আচ্ছা বাবা, রোজ একবার হলেও ফোন দিবি কিন্তু। আমি বললাম ঠিক আছে আম্মা, একদমই চিন্তা করবা না। তাহলে এখন রাখি, আবার কালকে কথা হবে। আম্মু বলল আচ্ছা বাবা। মায়ের সাথে কথা শেষ করে দেখি এদিকে রাগারাগি শুরু হয়ে গেছে। হাজারটা রাগের ইমোজি, কান্নার ইমোজিতে ইনবক্স ভরে গেছে। নেহা বলল ও আচ্ছা, এখন আমাকে ব্যস্ততাও দেখাও তাই না? ঠিক আছে দেখাও দেখাও, অনেক ভালোবাসি তো এজন্য ব্যস্ততা দেখাও। আমি মনে মনে বললাম হায় আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম গো, ভালো যেমন বাসে সন্দেহ তেমন করে। আমি রিপ্লাই করলাম আচ্ছা কলিদা, সরি সরি। নেহা রেগে গিয়ে বলল সরি বলতে হবে না, কোন মেয়ের সাথে কথা বলছো সেটা আগে বল। আমি বললাম নাউজুবিল্লাহ, বাসায় কথা বলছিলাম। ও আবার আমাকে প্রচুর বিশ্বাস করতো, ও জানতো যে আমি কখনো মিথ্যা কথা বলি না। তারপর নেহা নর্মালি বলল ও আচ্ছা, সেটা আগে বলবা তো। আমি শুধু শুধু টেনশন করছিলাম। আমি বললাম আগে বললে কি আমার মিষ্টি বউটা রাগ করতো? আমার মিষ্টি বউটাকে রাগাতে অনেক ভালোই লাগে। নেহা বলল ফাজিল একটা। তারপর কিছুক্ষণ দুষ্টু মিষ্টি ঝগড়া দিয়ে আবার দুজনেই পড়তে বসলাম এবং অল্প কিছুক্ষণ পড়াশোনা করে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ডিমবাজি দিয়ে পান্তা ভাত খেয়ে ভার্সিটিতে চলে গেলাম। ভালোই কাটছিল দিনগুলি। ভার্সিটি নেহা টিউশনি, বলতে গেলে আমি যেমনটা চেয়েছিলাম এমন ভাবে যাচ্ছিল দিনগুলি। গাইস, তোমরা যারা ফেসবুক পেজ থেকে শুনতেছো তোমাদেরকে বললি আমার কোনো ফেসবুক পেজ নাই, সো তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ, সো এখনই চলে আসো। নিশিতাও কয়েকদিনে বেশ মিশুক হয়ে গেছে। কিছু বুঝতে প্রবলেম হলে সরাসরি বলে, কোনো সংকোচ বোধ করে না, অনেক কোয়েশ্চেন করে। ছাত্রী হিসেবে 10-এ 10, কিন্তু এগুলো ভুলেও আমি নেহাকে বলি না, তাহলে আমার টিউশনি করা বন্ধ। যাই হোক, এভাবে কয়েকদিন কেটে গেল। একদিন ভার্সিটিতে বসে একা একা পড়তেছিলাম। এমন সময় একটা অপরিচিত ছেলে এসে আমার সাথে পরিচিত হলো এবং নিজে থেকেই পরিচয় দিতে শুরু করলো। সে নাকি নিশিতার কাজিন, তার নাম হচ্ছে জিহান। আমি বেশ অবাক হলাম, মনে মনে ভাবলাম আজব তো, হঠাৎ করে এসে আমার সাথে পরিচিত হলো। পরে আবার ব্যাপারটা নর্মালি নিলাম, ভাবলাম তাতে কি হয়েছে, পরিচিত হতেই পারে, যেহেতু তার কাজিন হয়তো সে আমার সম্পর্কে তাকে বলছে। তবে জিহান নাকি আমার ক্লাসেই পড়ে। যাই হোক, দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। 8 দিনের মাথায় যেদিন নিশিতাকে পড়াতে যাব, এমন সময় বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। সারা বিকালে বৃষ্টি পড়লো, এজন্য আর সময় মতো পড়াতে যেতে পারিনি। নিশিতারও এক্সাম খুব কাছে ছিল। তার বাবা আমাকে ফোন দিয়ে বলল, বাবা সিয়াম, বিকালে তো বৃষ্টির কারণে আসতে পারো নাই, কিন্তু মেয়েটার তো পরীক্ষা চলে এসেছে, তুমি যদি ফ্রি থাকো তাহলে সন্ধ্যার পরে এসে পড়িয়ে যেও। কি আর করব, নিজের পড়া থাকলেও মেয়েটার পরীক্ষা। এবং মাস শেষে বেতনটার কথা চিন্তা করে আমি রাজি হয়ে গেলাম। বললাম ঠিক আছে আঙ্কেল, আমি সময় মতো চলে আসবো। আঙ্কেল বলল আচ্ছা বাবা। আঙ্কেলের সাথে কথা শেষ করতেই দেখি নেহার মেসেজ। ওই কি করো? তাকে রাগানোর জন্য আমি মেসেজ সিন করলাম, কিন্তু রিপ্লাই করলাম না। সে একের পর এক মেসেজ করে যাচ্ছিল আর আমি সিন করে যাচ্ছিলাম, কিন্তু রিপ্লাই দিচ্ছিলাম না। একটা সময় সে রাগের ইমোজি পাঠাতে লাগলো। তখন বুঝলাম যে এখন অতিরিক্ত হয়ে গেছে। অতিরিক্ত রেগে গেলে আবার কপালে শনি আছে। তারপর বললাম আহ শান্তি। নেহা বলল মানে? আমি বললাম ও তুমি বুঝবে না। নেহা বলল বলবা নাকি কিছু করতে হবে? এই রে, এবার মনে হয় বেশি হয়ে গেল। বেশি রেগে গেলে আবার সারাদিনেও কথা বলে না, সারা রাতেও কথা বলে না, শুধু সিন করে রেখে দেয়। কিন্তু আমি তো তার সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না, তাই কাপা কাপা হাতে লিখলাম আসলে আমার মিষ্টি বউটাকে রাগাতে অনেক ভালো লাগে। নেহা বলল ও আচ্ছা, এজন্য মেসেজ সিন করে রেখেছো কিন্তু রিপ্লাই করনি। আমি বললাম না মানে হ্যাঁ। নেহা এবার হেসে বলল দুষ্টুমের উপর পিএইচডি করে ফেলছো তুমি তাই না? আমি বললাম হ্যাঁ, তোমার কাছে তো কোচিং করছিলাম। নেহা আবারও হেসে ফেললো। যাই হোক, দুষ্টু মিষ্টি প্রেম ভালোবাসার আলাপ করতে করতে বিকালটা কাটিয়ে দিলাম এবং সন্ধ্যার পরে চেপতে যাব সেটাও নেহাকে বললাম। যদিও নেহা ভিতরে ভিতরে রাগে গজগজ করতেছিল, তাও কিছু বললো না। নিশিতার বাসা আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়। আমি মাগরিবের নামাজ পড়েই সময় মতো চলে গেলাম। কলিং বেল বাজতে আঙ্কেল দরজা খুলে দিল এবং বলল আসো আসো বাবা, তোমার জন্য ওয়েট করতেছিলাম। তারপর আন্টি আমাদের চা দিল। চা খেতে খেতে আঙ্কেল বলল বাবা, আমার এবং তোমার আন্টির পাশের ফ্ল্যাটে একটু দরকারি কাজ পড়ে গেছে, আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসবো, তুমি বরং পড়ানো শুরু করো। ব্যাপারটা আমি নর্মালি নিলাম, যে সমস্যা কি তাতে, তারা তো পাশের ফ্ল্যাটে যাবে আর আমার কাজ পড়ানো, আমি পড়িয়ে চলে যাব।
কিন্তু এর পেছনে যে ভয়ঙ্কর চক্রান্ত লুকিয়েছিল সেটা আর কে জানতো। আমি নর্মালি রুমে গিয়ে পড়ার টেবিলে বসলাম, কিন্তু নিশিতাকে ওই দিন কেমন যেন লাগছিল, অস্বাভাবিক আচরণ করতেছিল। কিছুক্ষণ পর যখন নিশিতার বাবা মা চলে গেল, তখন সে আমাকে পড়াশোনার বাইরে নেগেটিভ কোশ্চেন করতেছিল। ব্যাপারটা আমি কিছুই বুঝতেছিলাম না। একটা পর্যায়ে সে এসে আমাকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করলো, বাঁচাও বাঁচাও। সো গাইস, বুঝতেছো নেক্সট পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে? সো কি বলবো, তোমরা নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আর এই ভিডিওতে টার্গেট 1000 কমেন্ট এবং 2000 লাইক। সো তোমরা যত দ্রুত কমপ্লিট করে দিবা, নেক্সট পার্ট তত তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ গাইস, আমার 30K সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার। তোমরা দ্রুত কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।